প্রতীক ভাই, আমরা একটা জিনিস দেখলাম যে অনেকদিন পর একটা বুড়ো হাড়ের ভেলকি দেখলাম গতকাল। শ্রীলঙ্কার ব্যাটিং আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার ব্যাটিং একটা সময় আমরা চিন্তা করছিলাম যে হয়তো 140 to 150-র মধ্যে আমরা এটাকে আটকে রাখতে পারবো, কিন্তু ওটাকে পুরোপুরি ভুল প্রমাণিত করে ব্যাটিংয়ে যে মানে 6-4-এর যে বন্যা আমরা দেখলাম সানাকার ব্যাট থেকে, এই জায়গাটা থেকে আপনার কি মনে হয় যে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের যে ডেপটা ওরা চিন্তা করছে, যে সিরিয়াস যেটাকে 7-8টা পর্যন্ত ব্যাটিং লাইন আপটা রেখেছে, এটার কি গতকালকে আসলেই কতটুকু কার্যকর ছিল? দাসুন সানাকের ইনিংসটা কিন্তু এত বড় না হতো যদি না শামীম পাটোয়ারি ক্যাচটা ফেলতো, এবং সত্যি কথা বলতে গেলে অনেকে রাজি হবেন না, দ্য ক্যাচ ওয়াজ নট দ্যাট টাফ, দ্য ওয়ে হি মেড ইট লুক। ঠিক আছে, বলটা প্রথমে ধরার পরে ডাইভটা দিলেন, এটা আমার মনে হয় না করলে চলতো। আসলে এটাকে আরো গ্লোরিফাই করার উনি চেষ্টা করেছেন কিনা জানি না, যে ইট মে লুক বেটার, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে হলো কি ক্যাচটা আসলে হাত থেকে ফসকে গেল, এবং আমরা কিন্তু আসলে এই পরিপ্রেক্ষিতে ম্যাচটাও হারতে পারতাম যদি না সাইফ হাসান গতকালকে একটা অবিশ্বাস্য ইনিংস না খেলতেন। আমি হয়তো মানে যে কারোর সাথে আপনি কথা বলেন, ক্রিকেট বোদ্ধাদের জিজ্ঞেস করেন, বাকি যারা রয়েছেন, আমরা কেউই কিন্তু এক্সপেক্ট করিনি যে সাইফ হাসান এতটা ভালো খেলবেন। সো এই পারফরমেন্সটা কিন্তু একদম আউট অফ দ্য বক্স আসে। আমরা হয়তো চিন্তা করেছি লিটন দাস ভালো খেলবেন, তানজিদ তামিম ভালো খেলবেন, বা যদি শামীম হোসেন পাটোয়ারি ভালো খেলতে পারেন। তাহিদ হৃদয় ফর্মে ছিলেন না, সেটা আমাদের জন্য বোনাস, উনি ভালো খেলেছেন, এবং সাইফ হাসানের ইনিংসটা আসলে মানে অকল্পনীয় ছিল, মেঘনা চাইতে বৃষ্টির মতো, যেখানে তানজিদ হাসান তামিম ইনফর্ম ব্যাটার, উনি দ্রুত আউট হয়ে গেলেন, সেই জায়গা থেকে সাইফ হাসান এত দুর্দান্ত একটা ইনিংস খেলা। যে পার্টনারশিপগুলোতে উনি ছিলেন, প্রত্যেকটা পার্টনারশিপে উনি খুব ভালো মতো ক্যারি করেছেন, এবং সিঙ্গেলস বলেন ডাবলস বলেন উনি স্ট্রাইক রোটেট করেও খেলেছেন। তো এটা দাসুন সানাকাকে আসলে হেল্প করেছে, তার ভাগ্যের সহায়তা ছিল। এখন আমরা আসি, সবসময় আমি বলে আসছি যে ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার খুব বেশি লম্বা মনে হচ্ছে, এবং লম্বাটা কেন মনে হচ্ছে, কজ আপনি গতকালকে দেখবেন হিটার্স লাইক হাসারাঙ্গা, দেন প্রপার ব্যাটার্স লাইক কামিন্দো মেন্ডিস, তারা কিন্তু আসলে প্রপার সময় পাচ্ছেন। আর এইখানে দুবাইতে যেই ধরনের উইকেটে খেলা হচ্ছে, আপনি যত ভালো ব্যাটারি হন না কেন, আপনি নেমে সাথে সাথে বল টাইম করতে পারবেন না, কিছু উইকেটের ধরন থাকে। হ্যাঁ, তো আমার মনে হয় হাসারাঙ্গা এবং কামিন্দো মেন্ডিসের ব্যাটিং ইয়েটাকে, অ্যাপটিচিউডটাকে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট প্রপারলি ইউটিলাইজ করতে পারছেন না। তো এটা রেমেডি কি হতে পারে, সেটা কিন্তু আমি গত এপিসোডে বলছিলাম যে শ্রীলঙ্কান টিমের অ্যাপ্রোচটা কি হতে পারে। আপনি দেখেন গতকালকে কুশাল পেরেরা আর কামিল মিশ্রা মিলে তো 20টা রানও করেননি দুজনে, এবং দুজনের স্ট্রাইক রেট অনেক পড়ছিল। তাহলে এই জায়গাটাতে কিন্তু শ্রীলঙ্কা গতকালকে ম্যাচ থেকে অনেক পিছিয়ে গেছে। উপরন্তু আপনি একই লাইন আপে কামিল মিশ্রা এবং কুশাল পেরেরাকে ইনকর্পোরেট করতে যে মাত্র 3 জন প্রপার বোলার নিয়ে খেলছেন। টু বি অনেস্ট, আপনি যদি বলেন নোয়ান থুসারা, দুষ্মান্তা চামিরা আর ওয়ানিন্দো হাসারাঙ্গা, এই 3 জন হচ্ছে শ্রীলঙ্কার স্পেশালিস্ট বোলার। আপনি দাসুন সানাকাকে কখনো প্রপার বোলার ধরতে পারবেন না। ওয়েলালাগে ছিল, ওয়েলালাগে ইজ নট আ ফার্স্ট লাইন বা ফ্রন্ট লাইন স্পিনার। ওয়েলালাগে বোলিংটা কখন ইফেক্টিভ হয়, যখন উইকেটে বাড়তি পরিমাণে টার্ন থাকে, এবং ওনার আপনি বিগত সময়ে টিমে ইনক্লুশনটা দেখেন, উনি কিন্তু বেসিক্যালি থার্ড স্পিনার হিসেবে খেলে। লাইক অ্যাজ ওয়ানডেগুলোতে 5th বোলার হিসেবে আমরা দুনিত ওয়েলালাগেকে দেখেছি। সো আমার মনে হয় শ্রীলঙ্কা কালকে মাহেশ থিকসানাকে এক্সক্লুড করা বা টিমে না নেওয়া, যতই উনি অফ ফর্মে থাকেন, হি ইজ আ চ্যাম্পিয়ন বোলার। ঠিক আছে, অনেক দিনের অভিজ্ঞতা ওনার, এবং উনি টি-20 ক্রিকেট বিশ্বের বড় বড় লিগগুলোতে খেলে এসেছেন। আইপিএলে উনি রাজস্থান রয়্যালসের মতো টিমে খেলেছেন, সো চেন্নাই সুপার কিংসে খেলেছেন। তো থিকসানা নোস যে ক্রাঞ্চ গেমগুলোতে কীভাবে পারফর্ম করতে হয়। আমার মনে হয় শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা একটা ব্লান্ডার ছিল। হতে পারে আপনি থিকসানা এবং ওয়েলালাগে দুজনকে একসাথে ইনকর্পোরেট করেন, তাহলে আপনি ওয়েলালাগের ব্যাটিং সামর্থ্যটা পাচ্ছেন, আবার হাসারাঙ্গার কামিন্দো মেন্ডিসকে আরেকটু যদি উপরে ব্যাট করেন, তাদের ব্যাটিং এটাও পাচ্ছেন, আনা যেত। আপনার কামিল মিশ্রা, কুশাল পেরেরা কেউ কিন্তু ভালো ফর্মে নেই, তাহলে কেন আপনি লম্বা সময় ধরে দুটো ব্যাটারকে ক্যারি করবেন, যেখানে আপনার বোলিং অপশনে ঘাটতি হচ্ছে। দেখেন আধুনিক টি-20 ক্রিকেটে বা টি-20তে আধুনিক সংস্করণেরই খেলা, এখানে আপনি প্রপার 5টা বোলার নিয়ে খেললেও রিস্ক থেকে যায়, সেখানে তারা প্রপার 3 জন বোলার নিয়ে খেলেছে। সো ইট ওয়াজ ইনএভিটেবল। যখনই আমি দেখলাম যে টসে জিতে বাংলাদেশ চেস করার সিদ্ধান্ত নিয়েছে, তখনই কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচে শ্রীলঙ্কা যত বেশি রানই করুক, বাংলাদেশ সবসময় ম্যাচে থাকবে। কজ যখনই তাদের পার্ট টাইমার্সরা স্পেলে আসবে,
তখন কিন্তু বাংলাদেশ আসলে চার্জ করার চেষ্টা করবে। এখন তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ে একটু আমি ভাইয়ার সাথে অ্যাড করি, উনি ফর্মে ব্যাক করেছেন বা কিছুটা রান সংগ্রহ করেছেন ঠিক। আপনি এখন তাহিদ হৃদয়ের স্ট্রং জোনটা কোনটা? লেগ সাইডে উনি খুব ভালো শট খেলতে পারেন। উনি কালকে যে 2টা 6 হাঁকিয়েছেন, দুটাই কিন্তু একটা ওয়েলালাগের বলে, একটা কামিন্দু মেন্দিসের বলে। দ্যাট মিনস যখন আপনার তুষারা ছিল, চামিরা ছিল, হাসারাঙ্গা ছিল, তাহিদ হৃদয় কিন্তু কমফোর্টেবল ছিলেন না। ইয়েস, উনি ভালো খেলেছেন, বাট যখন প্রপার বোলার্সদের এগেনস্টে ব্যাট করেছেন ওনাকে কিন্তু আমরা একটু শেকেই দেখেছি। দ্য মোমেন্ট পার্ট টাইমার্স কেম ইন টু দ্য বোলিং তখন কিন্তু আসলে উনি চার্জ করতে পেরেছেন। দুনিত ওয়েলালাগের যে ডেলিভারিটাতে উনি 6 মেরেছেন, একই পশ্চার একই ধরনের শট মেকিংয়ে কিন্তু উনি পাকিস্তান সিরিজে খুশদিল শাহর বলে নিয়মিত আউট হয়েছেন। পার্থক্য ছিল দুনিত ওয়েলালাগে অফ স্টাম্পের অনেক বাইরে বল করেছিলেন। ইন দ্যাট কেস তাহিদ হৃদয় গট দ্য রুম অ্যান্ড গট দ্য অপশন টু ফ্রি হিজ আর্মস, ঠিক আছে, অ্যান্ড হিট ইট ওভার লং অন। কিন্তু গতকালকে দুনিত ওয়েলালাগে বলটা ওই জায়গায় করাতেই হিটটা করতে পারছেন। খুশদিল শাহ কিন্তু একদম স্টাম্প বরাবর করেছেন, সেক্ষেত্রে কিন্তু এলবিডব্লিউ হয়েছে। তো আমার মনে হয় শ্রীলঙ্কান বোলারদের পক্ষ থেকে তাহিদ হৃদয়ের পরীক্ষাটাও কিন্তু তারা সুষ্ঠুভাবে নিতে পারেনি, কস্তাদের রিসোর্সের অভাব ছিল। বাট আমরা আশা করি পরপর 2 ম্যাচে কিন্তু মোটামুটি একটা রান করেছেন, গত ম্যাচে 50 করেছেন, এর আগের ম্যাচে 30। না, অবশ্যই ভালো করেছেন, বাট এই যে আমাদের একটা বিষয়টা কি যে ভুল ত্রুটিগুলো তখনই আলোচনা করা উচিত যখন আপনি ভালো ফর্মে রয়েছেন। এতে হয় কি কাজ করাটা সহজ হয়। একটা মানুষ যখন স্ট্রাগল করছে তখন আপনার তাকে মোটিভেট করতে হবে। ওই সময় কিন্তু উল্টোটা বলতে হবে যে আপনি কোনটা ভালো খেলেন সেটা করেন, রানে আসবেন। যখন আপনি ভালো করছেন তখন ভুল ত্রুটিগুলো ধরালে ওই সময় কিন্তু কারেক্ট করা বা রেকটিফাই করাটা ইজি হয়। আমি আরেকটু ছোট্ট করে অ্যাড করছি, সাইফ হাসান দুর্দান্ত খেলেছেন, বাট আপনি ওনার লাস্ট 2টা ম্যাচের ডিসমিসাল দেখেন, একটা রাশিদ খানের এগেনস্টে, একটা ওয়ানিন্দু হাসারাঙ্গের এগেনস্টে, দুটাই কিন্তু উনি গুগলিতে আসলে ডিসমিসড হয়েছেন। তো আমার মনে হয় he is playing exceptionally well, but if he has anything got to work on, আমার মনে হয় কোয়ালিটি স্পিনারদের গুগলিটা কিভাবে নেগোশিয়েট করা হবে, আমার মনে হয় এটা নিয়ে উনি কাজ করছেন। অবশ্যই আমরা আশা করি বাংলাদেশের এই ব্যাটিং পারফরমেন্সে যে ছোটখাটো ভুলগুলো আছে এগুলো শুধরে বাংলাদেশ আরো ভালো ব্যাটিং করুক, নেক্সট ম্যাচটা জিতে ফাইনালে চলে যায়। অনেক ভাই, আমরা গতকালকে দেখছিলাম যে সাইফ হাসানের আউটটা, এবং প্রতীক ভাই বলছিলেন সাইফ হাসান পরপর 2 দিনই কিন্তু কাছাকাছি টাইপের ডেলিভারিতে গুগলিতে আউট হয়েছেন। এবং গতকালকে হাসারাঙ্গার বোলিং যদি বলি, শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে একটা মাত্র বোলার যার বোলিং মানে বেটার কোয়ালিটিতে ছিল। ওভারঅল যদি শ্রীলঙ্কার বোলিং লাইন আপ নিয়ে বলি, আসলে কি বাংলাদেশকে পরীক্ষা নিতে পেরেছে, নাকি হারের পিছনে ওদের বোলিং লাইন আপটাও দায়ী ছিল? বোলিং এর আসলে একটা পার্টনারশিপ বলার বিষয় আছে। হয়তো একজন একদিক থেকে আপনাকে প্রেসার দিয়ে যাবে, আরেকজন ওই পাশ থেকে উইকেট নেবে, তখন আসলে এটা পার্টনারশিপটা গ্রো করে। ওনার সাথে আমি এই জিনিসটাই অ্যাড করতে চাই যে আসলে বোলিংয়ে পার্টনারশিপ হয় না শ্রীলঙ্কার ক্ষেত্রে, এবং ওনারা আসলে ওই ধরনের বোলারদেরকেও আসলে টিমে অ্যাকুমুলেটও করতে পারেননি, বা যারা আসছেন তাদেরকে ওইভাবে তারা কোপ আপ করতে পারেনি জিনিসটা। পক্ষান্তরে যেটা হয়েছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার এই উইকনেসের কারণে সেটেল ডাউন হয়ে এরপরে ইনিংসটাকে লম্বা করেছে। এবার যদি আসি আউটের ধরন বা অন্য কিছু, আসলে আমি যদি সাইফ হাসানের এগেনস্টে যদি অ্যানালিস্ট হিসেবে থাকতাম, তাহলে আমি ওনাকে শুরুর দিকের ওভারে আমার পেস বোলারদেরকে দিয়ে 4th স্টাম্পের চ্যানেলে আমি যদি টপ অফ দ্য অফ থেকে কোমর পর্যন্ত, যেটাকে আমরা 3/4 লেন্থ বলি, ওই লেন্থে যদি আমি বল কন্টিনিউয়াস হিট করে যেতাম, তাহলে ওনার উইকেট আমি নিতে পারবো। আপনি যদি ওনার ব্যাটিং স্ট্যান্ডটা দেখেন, দেখবেন উনি পেস বোলার এগেনস্টে কম ফিট মুভমেন্ট করছেন। উনি যতগুলো শট এক্সিকিউট করেছেন, হ্যাঁ আপনারা বলতে পারি যে নুয়ান থিকসানার বলে যে বলটা উনি বাউন্ডারির উপরে দিয়েছেন, অসাধারণ ছিল, অসাধারণ শট ছিল, দেখার মতো শট ছিল, ওয়ার্ল্ড ক্লাস শট। আমাকে 1 বছর ট্রেনিং করালেও পারবো না, এতটা ভালো ছিল, অনেক ভালো ছিল, মানে এটা মানে চোখের শান্তি। কিন্তু আপনি দেখবেন পক্ষান্তরেই ওনার বলে কিছু বল ছিল যেগুলোকে আপনার মডার্ন ডে ক্রিকেটে কাভার দিয়ে খেলছে, এক্সট্রা কাভার দিয়ে খেলছে, এই বলগুলোকে উনি সিঙ্গেলের জন্য পুশ করছেন। তো তার মানে ওনার এই জোনটাতে একটু কাজ করতে হবে। আপনি যদি তাহিদ হৃদয়ের উইকনেস নিয়ে বলেন, তাহিদ হৃদয়ের সেম জায়গাটাতে আসলে একটা উইকনেস আছে, এবং স্পিনারদের এগেনস্টে কিছু সমস্যা আছে। আপনি যদি কালকে নাসুমের বোলিংটা দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আমি তাহিদ হৃদয়ের মানে সাকসেসের ব্যাপারটা বলতে পারবো। নাসুমের কালকে বল দেখবেন কিছুটা ফ্লাইটার ছিল, এবং একটু আউটসাইড অফ, বেশি আউটসাইড অফে ছিল, এবং উনি আসলে শর্ট অফ দ্য লেন্থ থেকে কুইকার টান দিচ্ছিলেন, যেটা আসলে নাসুম ন্যাচারালি করেন না। নাসুম কিন্তু একটু টেনে বল করেন, স্টিক টু স্টিক বল করেন, যেটার জন্য উনি পরিচিত। ঠিক সেম জিনিসটাই কিন্তু আমরা শ্রীলঙ্কান বোলারদের ক্ষেত্রে করতে দেখেছি, এবং ওই বলগুলোকেই তাহিদ হৃদয় কমফোর্টেবলি করছে, মানে বাউন্ডারিতে নিচ্ছিলেন, অ্যাডভান্টেজ নিচ্ছিলেন।
তো শ্রীলঙ্কান বোলারদের জায়গায় যখন আপনার ভারতীয় বোলার আসবেন, ওনারা কিন্তু আপনাকে এই রুমটা দিবেন না নেক্সট ম্যাচ, যেহেতু আমাদের সাথে ভারতের। সো এই জায়গাটাতে হয়তো এই প্র্যাকটিসটা কাজে লাগবে, যেটা আমরা সিঙ্গেল রোটেশন করেছি বা স্ট্রাইক রোটেশন করেছি। নেক্সট ম্যাচগুলোতে গ্রাউন্ডও এরকমই থাকবে। সো গতকালকে কিন্তু আমরা 5টা কম মেরেছি, শ্রীলঙ্কা 11টা 6 মেরেছে, আমরা 6টা 6 মেরেছি। কিন্তু বাউন্ডারির ক্ষেত্রে আসলে দেখবেন শ্রীলঙ্কা 9টা বাউন্ডারি মেরেছে, আমরা 13টা বাউন্ডারি মেরেছি। শ্রীলঙ্কা হয়তো রান নিয়েছে বাউন্ডারি থেকে 102টা, আমরা বাউন্ডারি থেকে রান নিয়েছি 88 বা 88 রান। তো বাউন্ডারি থেকে রান কম আসলো, সিঙ্গেলের পার্সেন্টেজ বেশি, 2 আছে 3 আছে। এই জিনিসটা যদি কন্টিনিউশন করে, তাহলে আসলে হয়তো আপনার উইক পয়েন্টের জায়গাটাতে আপনি একটু নেগোসিয়েশন করতে পারবেন, আপনার স্ট্রং জোনে বোলারকে বল করতে বাধ্য করতে পারবেন। এই জিনিসগুলো তখন কাজ করবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ হবে নিয়মিত স্ট্রাইক রোটেট করা, যেহেতু কুলদীপ যাদব এবং ভারুণ চক্রবর্তীর মতো বোলাররা থাকবে। সো এটাই কথা যে তাহিদ হৃদয় আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট করেছেন, তার অ্যাসিড টেস্ট হবে আসলে ইন্ডিয়ার বিরুদ্ধে। পরশুদিন গতকালকের ম্যাচে আমরা দেখছিলাম যে দুই দলই ক্যাচ মিচের একটা প্রচুর মিস হচ্ছিল আমরা দেখছিলাম, এবং আমরা যতদূর জানি যে এই স্টেডিয়ামে এটার একটা বড় প্রকোপ আছে স্টেডিয়ামের এই ব্যাপারটা নিয়ে। অনেক ভাই যদি একটু কিছু বলেন। এটার ফ্লাড লাইটের একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত গতকালকে অনেক গরম ছিল। আপনি যখন এই ধরনের একটা ওয়েদারে এত ক্রাউড, মানে ইন্ডিয়া পাকিস্তানকে এখন বলা হয় হচ্ছে, মানে আগে বলা হয়তো হচ্ছে এশিয়ার মহাযুদ্ধ, এখন আর মনে হচ্ছে না এশিয়ার মহাযুদ্ধ। শ্রীলঙ্কা বাংলাদেশ, শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে যে পরিমাণ হচ্ছে, এত ক্রাউড, এই ক্রাউডের কিন্তু একটা গরম আছে, এটা সেন্টারে আসছে, চোখ ঘামাচ্ছে, হাত ঘামাচ্ছে, এবং নার্ভাসনেস আছে, এক্সপেকটেশন প্রেশার আছে। সবকিছু সামলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই গ্রাউন্ডের ফ্লাড লাইট ডিস্টার্ব, স্কাই প্রবলেমের পাশাপাশি এইটাও একটা ইস্যু হইতে পারে। তবে আপনাকে এই জিনিসগুলোকে ওভারকাম করে আসতে হবে, যেটা এই গ্রাউন্ডে সেম কন্ডিশনে দেখবেন ইন্ডিয়ান প্লেয়াররা এটা মিস করছে না, অস্ট্রেলিয়ান প্লেয়ার এগুলো মিস করছে না। সো আপনাকে বড় দল হতে গেলে এগুলো করতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা সাইফ হাসানকে কৃতিত্ব দিতে পারি। উনি গতকালকে ক্রুশাল 3টা ক্যাচ, নিসানকা, কুশাল মেন্ডিস এবং হাসারাঙ্গার ক্যাচটা মিসজাজ করলে কিন্তু 6 হতে পারত, এবং ওই 6টা রানের ব্যবধান কিন্তু লাস্টে আমাদের ভোগাতেও পারত। তো আসলে যেহেতু যে রিং অফ ফায়ার বলে আসলে এখানে যে ফ্ল্যাড লাইট গুলো থাকে, মানে নর্মালি থাকে যে একটা বড় টাওয়ারের উপরে লাইট গুলো সেট আপ করা থাকে 5টা বা 6টা নর্মাল স্টেডিয়ামে। এখানে কি পুরো সার্কুলার একটা পাথ ফলো করে লাইটটা দেওয়া হয়। তাতে হয় কি যে আপনার খেলাটা হচ্ছে ডে নাইট ম্যাচ, বলটা সাদা, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটাও সাদা মনে হয়। সেক্ষেত্রে অনেক সময় মিসজাজমেন্ট হয়ে যায় যে বল এবং লাইটের মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে, সেই জন্য আসলে ক্যাচগুলো পড়ছে। বাট বাংলাদেশ আসলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনেক বছর ধরে অনেক সিরিজ খেলে আসছে, সেটা কিন্তু একদম নতুন না। তো যতগুলো ক্যাচ পড়েছে আমার মনে হয় এই ড্রপ পার্সেন্টেজ আর কিছুটা কম হলে বেটার হতো। বাট এই মাঠে ক্যাচ পড়বে, এটা আমাকে আপনাকে সবাইকে মেনে নিতে হবে। মোটামুটি কম বেশি সবারই দলের ক্ষেত্রে এটা ঘটবে।